বাংলাদেশে এই যে ভীতিকর পরিস্থিতি এবং আপনি জানেন যে বাংলাদেশের কোটি কোটি পরিবারের মধ্যে একটা আতঙ্ক অবস্থা তৈরি হচ্ছে, কারণ কোনো নিশ্চয়তা নাই। যারা নিহত হয়েছে সেই সমস্ত পরিবারে তো আর্তনাদ আছেই, হাহাকার আছেই, জখম হয়ে পড়ে আছে অনেকে। যারা নিহত হয় নাই, আহত হয় নাই, সেই সমস্ত পরিবারেও আতঙ্ক, কারণ তাদের সন্তানদের নিয়েও দুশ্চিন্তা। শুধু সন্তান না, এখানে শ্রমজীবী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষক, শিশু, কিশোর, বৃদ্ধ, সবার জন্য একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে। এবং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চারিদিক থেকে জনগণের বিভিন্ন অংশের মধ্যে থেকে দাবি উঠছে, এবং সেই দাবিগুলোর মধ্যে থেকে আমরা যদি দাবিগুলিকে আপনি একসাথে করেন, তাইলে এই সরকার অব্যাহত থাকা অবস্থায় এই পরিস্থিতির পরিবর্তন হবে না, আরও অবনতি হবে। মানে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তার এই যে জোর করে ক্ষমতায় যত থাকবে তত পরিস্থিতির অবনতি হবে, এবং আমাদের কারো নিরাপত্তা নিশ্চিত নেই। প্রত্যেকেই সহিংসতা এবং সংঘাত, এবং পুরো জাতি, দেশ, এমনকি অর্থনীতি, আপনি অর্থনীতির যত লাইফলাইন আছে সবগুলো এখন বিপদাপন্ন। সুতরাং এই সরকার যত দ্রুত পদত্যাগ করবে তত বাংলাদেশ সংকট থেকে মুক্ত হবে। সেই জন্য এই সরকার কোথায় পদত্যাগ করবে, কিভাবে পদত্যাগ করবে, সেটার রূপরেখাটা উপস্থিত করা আমরা খুবই দায়িত্ব মনে করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মনে করি এই রূপরেখা উপস্থিত করলে এবং এটার ভিত্তিতে জাতীয় ঐক্যমত হলে বর্তমান সরকারে যারা আছে তারা পরিস্থিতির আরও অবনতি না করে অবিলম্বে তাদের কাছে পদত্যাগ করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই দেশকে একটা বড় সংকট থেকে রক্ষা করবে এবং নিজেরাও সংকট থেকে রক্ষা পাবে। এটাই আমাদের দাবি এবং প্রত্যাশা। এই সংবিধান, আমাদের তো একটা সংবিধান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে, এবং সেই সংবিধানের মধ্যে অনেক মুক্তিযুদ্ধের একটা প্রভাবে বা মুক্তিযুদ্ধের একটা ফসল তো আমাদের সংবিধান। সেই কারণে এই সংবিধানে বৈষম্যহীন, নিপীড়ন মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশের অনেক ধারা আছে। কিন্তু আমরা যেটা জানি যে স্বাধীনতার পর থেকে এই সংবিধান এমনভাবে সংশোধন হয়েছে, সংশোধন হতে হতে এটা অধিকতর সাম্প্রদায়িক হয়েছে, অধিকতর বৈষম্যমূলক হয়েছে, অধিকতর নিপীড়নমূলক হয়েছে, স্বৈরতান্ত্রিক হয়েছে। সুতরাং এই সংবিধানের অধীনে যেই সব ক্ষমতায় যাক সেখানেই দেখা যাবে স্বৈরতন্ত্র তৈরি হবে। এই সংবিধান যতদিন থাকবে, এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা আসবে না, এটা কিছু ব্যক্তির হাতে থাকবে, কিছু গোষ্ঠীর হাতে থাকবে। সুতরাং এই বাংলাদেশের মানুষের যে ক্ষমতা, যে আন্দোলনের ক্ষমতা, তার যে শক্তি, সেই শক্তির মাথায় এই সংবিধানের সংস্কার করাটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং এই আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই সংবিধান সংস্কার করে একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং সকলের জন্য, সর্বজনের বাংলাদেশ গড়ার উপযোগী সংবিধান তৈরি করা। সেই কাজটাই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব। এই ভূমিকার কারণেই আজকে আপনি ধরেন 14ই জুলাই থেকে, গত 14ই জুলাই থেকে পরবর্তী দিনগুলি যদি আপনারা খেয়াল করেন, সরকারের অস্বচ্ছতা, স্ববিরোধিতা এবং প্রতারণামূলক কথাবার্তা এবং ভূমিকার কারণেই কিন্তু বাংলাদেশে আজকে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এই যে এত সংঘাত, এত রক্তপাত, এত সহিংসতা, এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি, পুরোটার জন্য এই সরকারের ভূমিকাই হচ্ছে প্রধান দায়ী। সেই কারণে কিন্তু প্রতিরোধটা তৈরি হচ্ছে। তাদের সরকারের ধারণা ছিল যে একদিকে আলোচনার কথা বলা, আরেক দিকে তাদের উপরে যদি হামলা, তাদের উপরে মামলা এবং তাদেরকে নিপীড়ন, নির্যাতন, গুলি করে হত্যা করলে জনগণ ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসও তারা বাংলাদেশের ইতিহাস ঠিকমতো পাঠ করলেও এটা তো ভাবার কোনো কারণ নাই যে গুলি করে বাংলাদেশের মানুষকে থামানো যায়। তো গুলি হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব মাত্রায়, এই মাত্রায় রক্তপাত, এই মাত্রায় নিহত তো বাংলাদেশের ইতিহাসে নাই এই আন্দোলনের সংগ্রামে, এবং এই সরকারের মতো এরকম নৃশংসতা, নিষ্ঠুরতা আমরা কখনো দেখি নাই। তো সেই কারণে এই সরকার, এই যে প্রতারণামূলক, তার কারণেই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। কিন্তু তার কারণে জনগণের প্রতিরোধও তো আছে। সরকার ইচ্ছা করবে না হয়তো, কারণ সরকার ক্ষমতায় তো জোর জবরদস্তি করেই আছে এত বছর ধরে। সরকার তো গণতান্ত্রিকভাবে ক্ষমতায় নাই, সরকার তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, জোর জবরদস্তি করেই আছে। কিন্তু জনগণের যে প্রতিরোধ, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছে তো তাকে নতি স্বীকার করতেই হবে, এবং সেই নতি স্বীকার করার পরিপ্রেক্ষিতে কী ধরনের পরিবর্তন, কী ধরনের সরকার গঠন হওয়া দরকার, সেটি আমরা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসছি। এই সরকারকে
এই সরকার যত দ্রুত পদত্যাগ করবে তত বাংলাদেশের জন্য ভালো, এবং আমি মনে করি যে তাদের জন্যও ভালো। তাদের জন্য ভালো, যত তাড়াতাড়ি তারা এই জোর জুলুম জবরদস্তিমূলক ক্ষমতা থেকে সরে যাবে সেটা তাদের জন্য ভালো। তারা আরও বেশি ঘৃণা এবং জনগণের আরও বেশি প্রতিরোধের মুখে যদি তাদের পড়তে না চায়, তাহলে তাদের অবিলম্বে পদত্যাগ করে এই ধরনের একটা সরকারের কাছে ক্ষমতা ত্যাগ করা উচিত, এবং এটা সরকারেরও পরিষ্কার সিদ্ধান্ত জানানোর দরকার। এখানে সাংবিধানিক কিছু হয়তো নিয়মকানুনের ব্যাপার আছে, রাষ্ট্রপতির একটা ভূমিকার ব্যাপার আছে, এগুলো যেগুলি টেকনিক্যাল ডিটেল আর কি, টেকনিক্যাল কিছু ডিটেল ব্যাপার আছে, সেগুলো তাড়াতাড়ি করা সম্ভব। এটা তো মানুষের ক্ষমতা, মানুষের সিদ্ধান্তই তো আসল প্রধান, এবং মানুষের সম্মিলিত ইচ্ছা, সর্বজনের সম্মিলিত ইচ্ছা, জনগণের সম্মিলিত ইচ্ছাটাই আসলে সবচাইতে শক্তিশালী। তো সেইটা একটা তৈরি হয়েছে বাংলাদেশে। সুতরাং এখন এই যে যোগাযোগগুলো, শিক্ষার্থীদের আন্দোলন আছে, তার পাশাপাশি আমরা জানি যে শিক্ষকদের এই শিক্ষক নেটওয়ার্কের মধ্যে আমরা আছি, এর বাইরেও অনেক শিক্ষক আছেন, তারপরে শিল্পীরা আছেন, লেখকরা আছেন, সাংবাদিকরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, নারী সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, বিভিন্ন রকম অসংখ্য জায়গায়, এবং কোনো সংগঠন ছাড়া অভিভাবক বিভিন্ন ধরনের তারা রাস্তায় আসছেন। এই ধরনের বিভিন্ন সংস্থা তাদের একটা ইচ্ছা, যে দাবিটা এখন কেন্দ্রীভূত, সেটা হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা গণতান্ত্রিক রূপান্তর চাই। এটা সবার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটাই আমরা ভাষায় প্রকাশ করেছি এখানে, এবং এখন এই যোগাযোগগুলো যত তাড়াতাড়ি সম্ভব, আমি মনে করি যে বর্তমান যে পরিস্থিতি তাতে এটা বিলম্ব হবে না। সরকারের তো কোনো কিছুই ইচ্ছা ছিল না, সরকার তো 14ই জুলাই সরকারের ভূমিকা ছিল যে এই আন্দোলন যারা করছে তারা সব রাজাকার, কিংবা তাদেরকে ছাত্রলীগ যুবলীগ দিয়ে টাইট করে দেওয়া যাবে, এটি তো আমরা 14ই জুলাই শুনছি। কিন্তু আমরা গতকাল শুনলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। তো এইটা তো তারা ইচ্ছা করে, এই দরজা খোলাটা যদি 14ই জুলাই হইতো তাহলে তো আর এত রক্তপাত এত কিছু হয় না। তো সরকার তো ইচ্ছা করে বা নিজেদের ভূমিকা নিয়ে তো এই জায়গায় আসে নাই। এটা জনগণের প্রতিরোধ, সমাজের মধ্যে প্রতিরোধ, এগুলোর মধ্যে দিয়ে সরকারের এই পরিবর্তন হচ্ছে, এবং আশা করি এই পরিবর্তন আরও ত্বরান্বিত হবে এবং তারা আর জটিলতা সৃষ্টি না করে তারা পদত্যাগ করবে। আন্তর্জাতিক মহল তো বহু রকম আছে। ধরেন আমাদের দেশে সাম্রাজ্যবাদের বহু ধরনের স্বার্থ আছে, আমাদের দেশে ভারতের বড় ধরনের আধিপত্য এবং স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, রাশিয়ার স্বার্থ আছে, এবং আমরা বিভিন্ন সময় বলেছি, এবং আমি বলেছি, আমাদের যারা সহকর্মী তারাও বলেছেন যে বাংলাদেশের অবস্থা এরকম যে বাংলাদেশে আমরা ভারতের দালাল পাই, চীনের দালাল পাই, মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল পাই, রাশিয়ার দালাল পাই, কিন্তু বাংলাদেশের লোক পাওয়া যায় না সরকারের মধ্যে, বাংলাদেশের প্রতিনিধি সরকারের মধ্যে পাওয়া যায় না। এই অবস্থাটা তৈরি হয়েছে। সুতরাং এই ধরনের আন্তর্জাতিক যারা বিভিন্ন স্বার্থ গোষ্ঠী বাংলাদেশে আছে, তাদের প্রতিনিধি তো বাংলাদেশের সরকারের মধ্যেই বিভিন্ন গ্রুপের মধ্যে আছে। তো তারা তো নানা রকমভাবে কায়দা কানুন করবেই। তারা তো এই সরকারের মানে অনির্বাচিত, জবাবদিহিহীন একটা সরকারি ব্যবস্থায় তারা খুবই সুবিধাজনক অবস্থায় ছিল। তারা খুশি মতো আপনার ধরেন রামপাল, রূপপুর থেকে শুরু করে বাংলাদেশের সর্বনাশ করার মতো বহু কাজের মধ্যে এই ধরনের আন্তর্জাতিক গোষ্ঠীগুলো যুক্ত। বাংলাদেশ থেকে সম্পদ পাচার হয়েছে, সেখানে দেশি বিদেশি গোষ্ঠী একসাথে আছে, এবং এই যে দুর্নীতি তো বাংলাদেশে হয় যখন, সেই দুর্নীতির সুবিধাভোগী তো সাম্রাজ্যবাদী দেশগুলির সাথে সমন্বিতভাবেই তো এই সমস্ত দুর্নীতি এবং সর্বনাশা প্রকল্পগুলো নেওয়া হয়। তো সুতরাং তাদের নানা রকম তারা খুবই আনন্দের মধ্যে ছিল। একটা স্বৈরতন্ত্রী সরকার থাকলে তাদের জন্য খুব সুবিধা, কিন্তু গণতান্ত্রিক যে শক্তি, জনগণের গণতান্ত্রিক শক্তি যখন সামনে আসে, তখন তারা সেটাতে ভীত হয় এবং তারা নানা রকম চক্রান্ত করতে চেষ্টা করে। কিন্তু জনগণের আন্দোলন যদি শক্তিশালী থাকে, স্বচ্ছতার সাথে সেটা যদি বিকশিত হয় এবং সম্মিলিত একটা ঐক্যের মধ্যে দিয়ে সেটা যদি অগ্রসর হয়, সেখানে এই ধরনের দেশি বিদেশি চক্রান্ত টিকবে না। সেখানে জনগণের ইচ্ছা এবং জনগণের যে স্বার্থ, সর্বজনের যে স্বার্থ, সেটাই প্রাধান্য বিস্তার করবে, এবং সেটা যাতে কোনো চক্রান্ত যাতে না কাজ করতে পারে। এবং এই সমস্ত আন্দোলনের মধ্যে আপনারা জানেন যে অনেক রকম অন্তর্ঘাতও হয়। এই অন্তর্ঘাত এবং চক্রান্ত যেন কোনোভাবেই জনগণের স্বার্থকে, জনগণের আন্দোলনকে, জনগণের শক্তিকে বিপর্যস্ত করতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে। সেই জন্য তো আমাদের সকলেরই সজাগ থাকতে হবে, এবং আমাদের সকলেরই খুবই সচেতনভাবে নিজেদের ঐক্য বজায় রাখতে হবে। এটা সাংবাদিক বলেন, পেশাজীবী বলেন, শিক্ষক, শিক্ষার্থী, আন্দোলনের মধ্যে যারা আছে, আন্দোলনের পাশে যারা আছে, সকলকেই
এই বিষয়ে খুবই সজাগ থাকা দরকার বলে, এই সময় অন্তত খুবই সজাগ থাকা দরকার বলে আমরা মনে করি। আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এবং নিজেরা অনুভব করছি, শিকার হচ্ছি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং জনগণের মধ্যে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে একটা অসাধারণ প্রত্যাশাও তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিবর্তনের দিকে যেতে হবে এবং এই পরিবর্তনটা এই সরকারের পদত্যাগের মাধ্যমেই সূচিত হবে। কিন্তু আপনারা আগে শুনলেন যে পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না, কারণ আমাদের ইতিহাস আছে যে পুনঃ পুনঃ জনগণের আন্দোলন, অভ্যুত্থান, জনগণের প্রত্যাশাকে পরাজিত করে বারবার স্বৈরাচারী, ফ্যাসিবাদী, লুটেরা, সম্পদ পাচারকারী, দুর্নীতিবাজ গোষ্ঠী আবারও ক্ষমতার মধ্যে চলে আসে। সাম্প্রদায়িক শক্তি আসে, জাতিবিদ্বেষী শক্তি আসে, শ্রমিক শ্রেণীর উপরে নিপীড়ন, শোষণের শক্তিগুলো আবারও নিজেদের ক্ষমতায় আবির্ভূত হয়। সেই জন্য এই সময়ে এই যে গণ অভ্যুত্থানের একটা শীর্ষে আমরা অবস্থান করছি, এই সময়ে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সম্মিলিত অবস্থানের মধ্যে দিয়ে, ঐক্যমতের মধ্যে দিয়ে আমাদের এমন একটা সাংগঠনিক কাঠামোতে যেতে হবে যেখানে জনগণের, সর্বজনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। সেটার জন্যই আমরা একটা সাধারণ রূপরেখা এখানে উপস্থিত করছি, প্রাথমিক একটা রূপরেখা। আমি মনে করি যে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা আরও সুনির্দিষ্ট হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে আসবে এবং বাংলাদেশ জনগণের হাতে আসবে।